একটা কুকুরের পোড়া দেহ। এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল, মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো, একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল। ছাড় পাবে না। সচিবালয়ে আগুন লাগানোর ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সরকার। আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন এটি পরিকল্পিত নাশকতা হতে পারে। ৭১-এর ক্যামেরায় ধরা পড়া এই ছবি বলছে কতটা কাজ পাগল ছিলেন ফায়ার ফাইটার নয়ন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো যে সচিবালয়ের অগ্নিকাণ্ডে ফেঁসে যাচ্ছেন জয় এবং রাষ্ট্রপতি। তাই ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে ধারাবাহিকভাবে চলুন আমরা সমস্ত ভিডিওগুলো দেখে আসি। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। কেউ কেউ বলছেন যে বাংলাদেশ তাহলে কতটা নিরাপদ, যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাচ্ছি। দেশের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয়, সেই সচিবালয়ের খুবই স্পর্শকাতর কিছু কক্ষে আগুনের ঘটনা। আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে, বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ। এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল, আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি। কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল, মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো, একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল। কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে। নানান ধরনের প্রশ্ন, পাল্টাপাল্টি কাউন্টার আছে। আওয়ামী লীগের ফেসবুক পেজে দাবি করা হয়েছে যে এখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এই সরকার আগুন দিয়েছে। আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে, এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা, এ নিয়ে চলছে তোলপাড়। আর এর মাঝখানেই সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। কি চলছে পর্দার অন্তরালে, কারা সেই কাহিনীবাজ, নানান ধরনের প্রশ্ন। তো এর মাঝখানে আমরা দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে। 7 দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে। নতুন করে এই সভায় যেই ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ নির্দেশনায়। কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী 3 দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে এসেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, এই রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত সচিবালয় যদি নিরাপদ না হয়, আবার ধরেন আগুন লাগতেই পারে। তো ফায়ার সার্ভিস কমিটি যারা আছেন তাদের একটা বক্তব্য ছিল যে রুমগুলোতে এত বেশি ইন্টেরিয়র ছিল, দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে। আবার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যে একই সাথে উপদেষ্টা নাহিদ এবং আসিফের অফিসে হঠাৎ করেই আগুন জ্বলে উঠল। আর সচিবালয়ের এই 7 তলায় বা 8 তলায় কিভাবে এই কুকুর গেল, এখানের নৈশ প্রহরীরা কোথায় গেল, গোয়েন্দা কোনো রকম তথ্য রিপোর্ট কেন ছিল না, নানান কিছু বলা হচ্ছে। এটা পারসেপশন যে নাশকতা। তবে কে করেছে এই নাশকতা সেটা আগামী 3 দিন আমাদেরকে গুনে গুনে অপেক্ষা করতে হবে। আমরাও জানতে চাই পেছনের এই খলনায়ক কারা, নাকি আসলেই কোনো দুর্ঘটনা। দেখেন, আপনাদেরকে তথ্য দেই, আগুন শুধু এই সচিবালয়ে লাগেনি। এখান থেকে 3 কিলোমিটার দূরে সচিবদের বাসভবন, সেই বাসভবনগুলোর মধ্যে ভবন 71, সেখানেও আগুন লেগেছে গতকাল রাতেই। আপনারাই প্রশ্ন করেন এখানে থেকে আগুন ওইখানে যাইতে পারে কিনা। 3 কিলোমিটার দূরে 2 জায়গায় আগুন লাগছে, কিন্তু আপনারা কি এই তথ্য পেয়েছেন? পান নাই। আবার এইখানেও দেখেন 2 পাশে আগুন লাগছে। এক পাশে আগুন লাগলে আরেক পাশ থেকে নিভান যায়, 2 পাশে আগুন লাগলে কেমনি নিভাবেন বলেন? এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণ মানুষ আগুন দিয়েছে, আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারবো? যাইতে পারে সাধারণ মানুষ সচিবালয়ে? যাইতে পারে না। যারা ভিতরে যাইতে পারে তারা এই ঘটনা ঘটাইছে। শুধু তাই না, তারা পুলিশের মুখ বন্ধ করছে, গোয়েন্দা সংস্থার মুখ বন্ধ করছে। সবাই দেখেও চুপ ছিল, নীরব ছিল। আমার কথা, এখানে যে সিকিউরিটি নিরাপত্তা দায়িত্বে যারা ছিল তারা কি অবজার্ভ করেছে সেই বক্তব্যগুলো ওদেরকে নিয়ে আসেন, তাদের বক্তব্যগুলো শুনতে চাই। দেরি করছেন কেন, তাই না? এটা দেখেন, এই যে আগুন লাগছে কোথায়, আমাদের আসিফ ভাইয়ের দপ্তরে আগুন লাগছে, তাই না? আসিফ ভাই কে? আমাদের বিপ্লবের অন্যতম প্রতিনিধি। নাহিদ কে? বিপ্লবের অন্যতম প্রতিনিধি।
তাদের ঘরে কেন আগুন লাগলো, অন্য ঘরে আগুন না লাগে? কারণ তারা হাসিনা সরকারের দুর্নীতিগুলোর, হাসিনা পরিবারের দুর্নীতিগুলো এক জায়গায় করছিল, ফাইন্ডিংস করছিল, এই জন্য এখানে আগুন লেগে সব দিয়ে দিয়েছে। শেখ হাসিনা যাওয়ার সময় অনেকগুলো লাগেজ ভর্তি করে নিয়ে গেছে না? এই লাগেজে কী নিছে জানেন? এই লাগেজে ভারতের সঙ্গে যে চুক্তিগুলো করেছিল সেই তথ্যগুলো নিচ্ছে। এই লাগেজে তার যে অন্যায় প্রকল্পগুলো ছিল, এগুলোর গোপন ইনফরমেশন, সেগুলো সব নিচ্ছে। শেখ হাসিনা তার অন্যান্য শাড়ি কাপড় এগুলো নেওয়ার চেয়ে লাগেজ নেওয়ার ক্ষেত্রে জরুরি ছিল। এখন শেখ হাসিনা যে নথিপত্র লাগেজ ভর্তি করে নিছে, এগুলো কি তার ব্যক্তিগত লাগেজ নথিপত্র? এগুলো প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রের নথিপত্র, সেগুলো সে নিয়ে গেছে কেন? কারণ এগুলো ঘাটাঘাটি করলে তার এবং তার পরিবারের, শেখ রেহানার, সজীবদের জয়ের, দেখেন আইসিডি দপ্তরে কোনো সময় পূর্ণমন্ত্রী পায় নাই, খেয়াল করেছেন? সেখানে কাজ করতো কে? প্রতিমন্ত্রী। আর সেখানে শক্তিশালী কে ছিল? সজীবদের জয় উপদেষ্টা ছিল। অর্থাৎ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দিছে, কিন্তু উপদেষ্টা মন্ত্রী হিসেবে রাখছে সজীবদের জয়কে। এরকম অনেক বিষয় রয়েছে যেগুলো পড়ার জন্য এখন শেখ হাসিনার মনে বিন্দু পরিমাণ মায়া মমতা নাই। এই বাইতুল মোকাররমে জনসমাবেশে সে কী করছিল? সাপ ঝুড়িতে করে সাপ আইনা ছাড়ে দিছিল। 17 জন মানুষ ওই সময় সাপের আঘাতে, সাপের কামড়ে আহত হয়েছিল, 2 জন মারা গেছিলো জায়গায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের জায়গায় স্পট থেকে ধরা হয়েছিল, জনগণ ধরেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বম ফাটায়ে ছাত্র জনতাকে মেরেছিল শেখ হাসিনা। এই কাজ, এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজের শেখ হাসিনার অনেক নজির আছে। এই আগুন দেওয়া আরও ছোট ঘটনা। সে যে পরিমাণ, দেখেন এই গণ অভ্যুত্থানের মধ্যে সহজ বিষয় ছাত্র জনতার চাপের মুখে একটা সরকার পতন হবে, পদত্যাগ করবে, শেখ হাসিনা যাবে, নির্বাচন হবে, অনেক কিছু সুন্দর ছিল। কিন্তু সে কী করলো? সবাইকে হত্যা করার প্ল্যান নিল, সবাইকে মানে একটা গণহত্যার মধ্যে ফেলে দিল, কত মানুষ মারা গেল। তো সে এগুলো করবেই। প্রথম ভুলটাই ছিল তাকে দেশ থেকে চলে যাওয়া। তাকে জনগণের হাতে তুলে দিলে বাংলাদেশে স্বৈরাচারের মানে হলো ফলাফল কি? স্বৈরতন্ত্রের ফলাফল জনগণ নিজ হাতে বিচার করত। আমাদের আদালত কোনোদিন কোনো বিচার করতে পারে না। আদালতের বিচার করার কোনো সক্ষমতা নাই। ক্ষমতার পরিবর্তন হলেই এক সরকার আসে, তার পাপগুলো সব মানে পুণ্যে রূপান্তরিত হয়ে যায়। হ্যাঁ, হাসিনা এখন নাই, হাসিনার সব পাপ। আবার হাসিনা কোনোদিন সুযোগ আসলে দেখবেন তার সব পাপ পুণ্যে রূপান্তরিত হয়ে গেছে। এটা বাংলাদেশের বিচারিক ব্যবস্থা। সুতরাং মানে কেন মব জাস্টিস হয়, এই যে বিচারগুলো হয় না, এর জন্য মানুষ মনে করে যে হলো এটা তো কিছু করবে না, সব যতক্ষণ পারি কিল ঘুষি মারি। এই যে একটা প্রবণতা, এটা বিচারহীনতা থেকে এই প্রবণতা, এগুলো বুঝতে হবে আমাদেরকে। সচিবালয়ের আগুন আমাদেরকে, আমরা যদি এখনই সচেতন না হই। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এরকম আর নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত দর্শক, ভিডিওতে আপনারা দেখলেন যে সচিবালয়ে যে আগুন লেগেছে তার জন্য বিশ্লেষকরা কাদেরকে দায়ী করছে এবং কোন বিষয়টাকে ইঙ্গিত করছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে যে তথ্যগুলো পেলেন সেটাতে পরিষ্কার হয়ে গেছে। এবং এই ভিডিওতে আরও দেখানো হয়েছে যে শেখ হাসিনা, রাষ্ট্রপতি এবং জয়কে এই ঘটনার জন্য দায়ী করা হয়েছে বলে অনেকে মনে করেন এবং সেটা সোশ্যাল মিডিয়াতে একটা আন্দোলনের ঝড় উঠে গেছে, আলোচনা সমালোচনার ঝড় উঠে গেছে। যারা বিএনপি কিংবা জামায়াতপন্থী আছে তারা মনে করেন যে এই অগ্নিকাণ্ডের পিছনে আওয়ামী লীগের নেতৃকর্মীদের বা নেতাদের হাত আছে এবং তারাই এই ঘটনা রয়্যাল এজেন্টের মাধ্যমে সেটা ঘটিয়েছেন। সম্মানিত দর্শক, এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।